তো দেখো আজকে আমরা পড়াবো আবাসিক মর্যাদা। আবাসিক মর্যাদা ও করের প্রয়োগ। ইংলিশে বলা হয়, চ্যাপ্টারটার নাম হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আবাসিক মর্যাদা। আবাসিক মর্যাদা, তো আবাসিক মর্যাদা বা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সেকশন 6 এ বলা আছে। কি বলছে? আয়কর আইন 1961 এর 5 নং ধারা অনুযায়ী কোনো নির্ধারিত করের প্রয়োগ নির্ভর করে তার আবাসিক মর্যাদার উপর। তার মানে আয়কর আইন 1961, এখানে ফার্স্ট শর্ট কোশ্চেন চলে আসছে, আয়কর আইন কত? আয়কর আইন হচ্ছে 1961, মাথায় রাখতে হবে 1961, এই জায়গাটাকে আমাদের আন্ডারলাইন করে নিতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? নেক্সট বলছে আয়কর আইনটা আমরা জেনে নিলাম। নেক্সট বলছে কোন নির্ধারিত আয়কর আইনের 5 নং ধারা অনুযায়ী, আয়কর আইনের 5 নং ধারা অনুযায়ী, ঠিক আছে? এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট কি বলছে খেয়াল করো। নেক্সট বলছে যে কোন নির্ধারিত করের প্রয়োগ নির্ভর করে তার আবাসিক মর্যাদার উপর। আয়কর আইনের 6 এর 1 নং ধারা এবং 6 ধারায় আবাসিক মর্যাদার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মানে কোনো একটা ব্যক্তির আয়কর দিতে হবে কি হবে না, বা কোনো একটা ব্যক্তি ট্যাক্স দেবে কি দেবে না, সেটা নির্ভর করছে তার আবাসিক মর্যাদার উপর। আবাসিক মর্যাদা নির্ধারণ করার জন্য আমাদের দুটো সেকশন দেখতে হবে, একটা হচ্ছে 6(1) দেখতে হবে, আর একটা হচ্ছে 6(6) দেখতে হবে। 6(1) ধারা একটা দেখতে হবে, একটা দেখতে হবে 6(6) ধারা, ঠিক আছে না? 6(1) ধারা আছে একটা, একটা হচ্ছে 6(6) ধারা দেওয়া আছে। এবার নেক্সট বলছে কি আমাদের, দেখো একটুখানি খেয়াল করবে, এই জায়গাটা একটু আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে? এই জায়গাটা একটু আন্ডারলাইন করে নেবে। এবার নেক্সট বলছে যে করযোগ্য আয় নির্ধারণ করার পূর্বেই যে কোনো ব্যক্তির পূর্ববর্তী বছরে মানে প্রিভিয়াস ইয়ারে আবাসিক মর্যাদা নির্ধারণ করতে হয়। মানে কোনো ব্যক্তি যে কিনা কর দেবে কি দেবে না, কোনো ব্যক্তিকে কর দিতে হবে কি দিতে হবে না সেটা জানার আগে আমাকে দেখতে হবে সেই ব্যক্তি প্রিভিয়াস ইয়ারের আবাসিক মর্যাদা, সে ভারতীয় নাগরিক কি নাগরিক না, আবাসিক কি আবাসিক নয়, তার উপর সেটা আগে বের করতে হবে। তারপর আমাকে করযোগ্য আয় আমাকে নির্ধারণ করতে হবে। সে যদি ভারতের নাগরিক নাই হয় তাহলে আমি করযোগ্য আয় বের করবো কি করতে? ভারতের নাগরিক যদি নাই হয় তাহলে সে ভারতে কর দেবে দেবে না। সেই জন্য বলা হচ্ছে যে যদি ভারতের নাগরিক না হয় তাহলে তার কর দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আমাকে প্রথমে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে বা আবাসিক মর্যাদা মানে আমাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? ব্যক্তি বিভিন্ন ধরনের হয়, যেমন বলছে স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, কোন একটা ইন্ডিভিজুয়াল, যেমন আমি বিজিত চ্যাটার্জি, আমি একজন ইন্ডিভিজুয়াল, তুমি ইন্ডিভিজুয়াল, ও ইন্ডিভিজুয়াল, সবাই এখানে ইন্ডিভিজুয়াল রয়েছে। কোন একটা কোম্পানি, সেও একজন কিন্তু ব্যক্তি। কোন হিন্দু যৌথ পরিবারে ইংলিশ হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারাও একজন ব্যক্তি। ফার্ম বা অন্য ব্যক্তিবর্গের সমষ্টি, একটা ফার্ম হতে পারে, পার্টনারশিপ ফার্ম হতে পারে, এওপি হতে পারে, বিওআই হতে পারে। এওপি বিওআই মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল, এরাও ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তার মানে আমরা যখন আবাসিক মর্যাদা বের করব তখন কোনো ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণ করব। আমরা যখন একটা আবাসিক মর্যাদা বের করব তো কার বের করব? কোনো একটা ব্যক্তির। ব্যক্তি মানে কি শুধুমাত্র কি ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র ব্যক্তি না, ব্যক্তির মধ্যে কোম্পানিও পড়ে, ব্যক্তির মধ্যে পার্টনারশিপ ফার্মও পড়ে, ব্যক্তির মধ্যে এওপি মানে অ্যাসোসিয়েশন অফ পার্সন বডি অফ ইন্ডিভিজুয়ালও পড়ে, ব্যক্তির মধ্যে কোম্পানিও পড়ে, ব্যক্তির মধ্যে তোমার আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনও পড়ে, ঠিক আছে? তো ব্যক্তির লিস্ট আমার কাছে আছে, আমি পরবর্তীকালে লিস্টটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ব্যক্তি এতগুলো আছে, বা এখানে যদি আমি পাই তাহলে আমি বলে দেবো। নেক্সট বলছে আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য মানে ফিচার অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। কি বলছে? বিভিন্ন বছরে যে কোনো ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে। তার মানে এই বছর কোনো একটা ব্যক্তি যেমন আবাসিক হতে পারে, পরের বছরেও সেই ব্যক্তিটা আবাসিক নাও থাকতে পারে। এই বছর কোনো একটা ব্যক্তি যদি আবাসিক হতে পারে, আবাসিক হলো, সে পরের বছর আবাসিক নাও হতে পারে, ঠিক আছে? তো প্রত্যেক বছর আমাকে আবাসিক মর্যাদা নির্ধারণ করতে হবে। নেক্সট বলছে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন রকম হতে পারে। তার মানে আমার দেশে কোনো একটা ব্যক্তি যদি আবাসিক হয়, হতে পারে সে অন্য দেশে আবাসিক নাও হতে পারে, বা অন্য দেশে আবাসিক হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেশেও আবাসিক হতে পারে। তার মানে একটা ব্যক্তি দু দেশে আবাসিক হতেও পারে, আবার একটা ব্যক্তি এক দেশে আবাসিক হতে পারে, অন্য দেশে অনাবাসিক হতে পারে না? তার মানে একটা লোকের ডুয়াল রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকতেই পারে, ডুয়াল রেসিডেন্সি থাকতেই পারে। তার মানে একটা ব্যক্তি একাধারে দুটো দেশের নাগরিক হতেও পারে,
কোনো একটা ব্যক্তি কোনো নির্দিষ্ট দুটো দেশের আবাসিক হতেও পারে। ঠিক আছে, তার মানে বিভিন্ন বলছে কি বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলছে, পূর্ববর্তী বছরে একই দেশে বিভিন্ন আয়ের উৎসের জন্য একই ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে না। মানে বলছে পূর্ববর্তী বছরে একই দেশে বিভিন্ন আয়ের উৎসের জন্য একই ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে বলতে চাইছে যে তোমার ইনকামের ওপর, তুমি যা ইনকাম করছো সেই ইনকামের ওপর আবাসিক মর্যাদা তোমার ডিটারমাইন হয় না। তুমি তুমি যা ইনকাম করছো সেই ইনকামের ওপর আবাসিক মর্যাদা কখনোই ডিটারমাইন হয় না, তাই না? মানে আবাসিক মর্যাদা তোমার ইনকামের ওপর নয়, তুমি কতদিন ভারতে থাকছো তার উপর ডিপেন্ড করছে। আবাসিক মর্যাদা এরকম নয় যে কোনো একটা মানে তোমার ইনকাম বেশি তাই তুমি ভারতের নাগরিক হয়ে গেলে, তোমার ইনকাম কম যাও তুমি ভারত থেকে বাইরে বাইরে চলে যাও, এরকম নয় কেসটা। ঠিক আছে, তার মানে ভারতীয় নাগরিক হতে গেলে তোমার ইনকামটা ম্যাটার করছে না, ইনকামটা কখনোই ম্যাটার করছে না। ঠিক আছে, 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে আবাসিক মর্যাদা নাগরিকত্বের উপর নির্ভর করে না, আবাসিক মর্যাদা নির্ভর করে ভারতে বসবাসের সময়ের উপর। ভারতের নাগরিকত্বের উপর কখনোই আবাসিক মর্যাদা নির্ভর করছে না। মানে ভারতীয় নাগরিক হলেই এসে ভারতের আবাসিক এরকম কোনো ব্যাপার নাই। ভারতের নাগরিক হলেই যে ভারতের আবাসিক এরকম কোনো ব্যাপার নয়। ভারতে বসবাস করলে তবে তা ভারতের আবাসিক হতে পারবে। বসবাসের দিন সংখ্যার উপর নির্ভর করছে। মানে প্রিভিয়াস ইয়ারে তুমি কতদিন রয়েছো, প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 10 বছরে কতদিন রয়েছে, বা প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছরে কতদিন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে তুমি ভারতের নাগরিক হবে কি হবে না, আবাসিক হবে কি হবে না। সরি, নাগরিক মানে নাগরিকত্ব আবাসিকের উপর নির্ভর করে না। হ্যাঁ, নির্দিষ্ট সময় তোমাকে এখানে থাকতে হবে, তবে গিয়ে তুমি আবাসিকে পরিণত হবে। নাগরিকত্ব তুমি পেয়ে যেতেই পারো, তুমি ভারতের নাগরিক তার মানে এই নয় তুমি ভারতের আবাসিক। প্রত্যেক আবাসিক ভারতের নাগরিক, কিন্তু প্রত্যেক নাগরিক ভারতের আবাসিক নয়। কথা বোঝা গেল? হ্যাঁ, আমি বলবো সব বলবো। এবার দেখো তাহলে আমরা কি কি বুঝলাম এই পর্যন্ত। আমরা পড়ে বুঝলাম আয়কর আইন 1961। আয়কর আইন কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1961-এ। 5 নং ধারায় আমাদের এই কি বলে কর প্রয়োগের মানে আবাসিক মর্যাদা নির্ধারণের ব্যাপারটা 5 নং ধারায় বলা আছে। কেউ ভারতের আবাসিক হচ্ছে কি হচ্ছে না সেটা ডিপেন্ড করে দুটো সেকশনের উপর। একটা হচ্ছে সেকশন 61, একটা হচ্ছে সেকশন 66। ঠিক আছে, নেক্সট কি বলছে, ব্যক্তি 4 রকমের হয়। স্যার ব্যক্তি 4 রকমের হয়? স্যার 4 রকমের না, ব্যক্তি 7 রকমের আছে। ঠিক আছে, ব্যক্তি টোটালে 7 রকমের হয়। ব্যক্তি মানে সর্বসাকুল্যে 7 রকমের হয়। 7 রকমের মধ্যে হয়তো আমাদের এখানে তোমাদের এখানে হয়তো অতটা বলা নেই ডিটেলসে, তবে একটা হচ্ছে গিয়ে এক এক করে গণ দেখি। নাম্বার 1 হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র ব্যক্তি। তারপর হচ্ছে HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তারপর হচ্ছে পার্টনারশিপ ফার্ম 3 নম্বর। 4 নম্বর কি হচ্ছে? 4 নম্বর হচ্ছে কোম্পানি, কোন একটা কোম্পানি, যে কোনো কোম্পানি। 5 নম্বর হচ্ছে EOPBOI। EOPBOI মানে অ্যাসোসিয়েশন অফ পারসন অ্যান্ড বডি অফ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, লোকাল অথরিটি। লোকাল অথরিটি মানে হচ্ছে গিয়ে নৈহাটি পৌরসভা, হালিশহর পৌরসভা, এরা হচ্ছে লোকাল অথরিটি। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন যেমন হচ্ছে ভগবান, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। ঠিক আছে, ভগবানও এক ধরনের ব্যক্তি, ভগবানের যা ইনকাম হয় তার উপরে ভগবানকে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। কথা বোঝা গেল? তো 7 রকমের হচ্ছে ব্যক্তি, এখানে হয়তো ডিটেলসটা দেওয়া নেই, 4টে দিয়ে ছেড়ে দিয়েছে। তো আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য কি বুঝলাম? বৈশিষ্ট্য এটাই বুঝলাম, 2-3টে তো বৈশিষ্ট্য এখনই মুখস্থ হয়ে গেছে স্যার। কোনো ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন বছরে বিভিন্ন রকম হতে পারে। এই বছর আমি 365 দিন রইলাম তাই আবাসিক মর্যাদা একরকম হলো, পরের বছর আমি নাই থাকতে পারি, 0 ডেজ ইন্ডিয়াতে রয়েছি, তাহলে আবাসিক মর্যাদা চেঞ্জ হয়ে যেতে পারে। আবাসিক মর্যাদা কখনো ইনকামের উপর ডিপেন্ড করে না। কিছুক্ষণ আগে বললাম যে আবাসিক মর্যাদা কখনো ব্যক্তির আয়ের উপর নির্ভর করে না, যে আয় বেশি তুমি ভারতের নাগরিক হয়ে যাও, আবাসিক হয়ে যাও, আয় কম তোমাকে ভারতের আবাসিক করবো না, এরকম নয়। আবাসিক মর্যাদা ডিপেন্ড করে কিসের উপর? ভারতে কতদিন বসবাস করছো তার উপর, নাগরিকত্বের উপর নয়। ভারতে কতদিন বসবাস করছো তার উপর ভারতের আবাসিকত্ব নির্ভর করছে। নাগরিক হলে যে ভারতের আবাসিক এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর কি বলছে, বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে। বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে। ধরো কোনো বছরে ইন্ডিয়াতে যেই লোকটা ইন্ডিয়ার আবাসিক হলো,
সে ধরো এসেছিল বাংলাদেশ থেকে, তাহলে সেই বছরে সে বাংলাদেশে আবাসিক হতে পারলো না। 2020-তে একজন ইন্ডিয়াতে চলে এসছে, ঠিক আছে, ইন্ডিয়াতে এসে 365 দিনই মনে করো রয়ে গেছে, তাহলে ভারতের আবাসিকত্বর জন্য অ্যাপ্লাই করতে পারবে, রেসিডেন্ট হয়ে যাবে, ভারতের রেসিডেন্ট হয়ে যাবে। সেই বছর কি সে বাংলাদেশের রেসিডেন্ট থাকবে, ভারতের আবাসিক থাকবে, মানে বাংলাদেশে আবাসিক হবে কি? সে হবে না। আবার পরের বছর সে বাংলাদেশে চলে গেল, বাংলাদেশে 365 দিন রইল, তাহলে বাংলাদেশে আবাসিক হয়ে গেল। ভারতের কি আবাসিক হলো সেই বছরে, পার্টিকুলার বছরে? হলো না। আবার তারপরে বছরে ধরো ভারতে চলে এলো, 365 দিন রইলো, তাহলে ভারতের আবাসিক হয়ে গেল। কিন্তু সেই বছরে, যে বছরে ভারতে আবাসিক হলো, সেই বছর কি সে বাংলাদেশে আবাসিক হতে পারলো না। এই হচ্ছে কেস। বিভিন্ন বছরে বিভিন্ন ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে স্বতন্ত্র ব্যক্তির আবাসিক মর্যাদা। একজন স্বতন্ত্র ব্যক্তি আবাসিক মর্যাদা ডিপেন্ড করে দুটি ধারার উপর। আমি বলেছিলাম ফার্স্ট পেজে আমি আছি, ধারা 6(1), ধারা বলছি কি 6(1) এবং ধারা 6(6). 6(1) এক ধরনের একটা ধারা, একটা হচ্ছে কি 6(6) ধারা অনুযায়ী, ঠিক আছে। কি বলছে দেখো একবার খেয়াল করো, একবার একটুখানি খেয়াল করবে যে কি বলছে। বলছে স্যার, আমি এই জায়গাটা পড়াচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা ইন্ডিকেট করো, এই জায়গাটা একটুখানি খেয়াল করো, ঠিক আছে। স্বতন্ত্র ব্যক্তির আবাসিক মর্যাদা কি বলছে? একটা স্বতন্ত্র ব্যক্তি ভারতে আবাসিক হতে পারে, আবার অনাবাসিকও হতে পারে। আবার যদি আবাসিক হয়, হয়তো আবাসিক হলো বা অনাবাসিক হয়ে গেল, হয় ভারতে আবাসিক, কোন শর্ত পূরণ করলে আবাসিক হবে, আর কোন সেই শর্তটা পূরণ না করলে অনাবাসিক হয়ে গেল। যদি সে ভারতে আবাসিক হয়, তাহলে ফার্দার আরো দুটো কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে। মানে 6(6) ধারায় সে হয়তো সাধারণ আবাসিক হতে পারে বা সাধারণ আবাসিক নয়ও হতে পারে। মানে ইংলিশে বললে ভালো করে বুঝতে পারবে, হয় একটা ব্যক্তি ভারতে রেসিডেন্ট হতে পারে, কোন একটা শর্ত পূরণ করলে ভারতে রেসিডেন্ট হবে, বা সেই শর্তটা পূরণ না করলে ভারতে নন রেসিডেন্ট হবে, ঠিক আছে। যদি সে রেসিডেন্ট হয়ে যায়, তাহলে ফার্দার সে আরো একটা শর্ত পূরণ করার জন্য এগিয়ে যাবে, ঠিক আছে। যদি সে রেসিডেন্ট হয়ে যায়, তারপরে যে অতিরিক্ত শর্তটা পূরণ করতে হবে আন্ডার সেকশন 6(6), যদি পূরণ করতে পারে, তাহলে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট হবে। আর যদি সে শর্তটা পূরণ করতে না পারে, অতিরিক্ত শর্তটা, তাহলে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয়ে যাবে। তার মানে কি বুঝলাম? একটা ব্যক্তি স্যার মোদ্দা কথা দুরকম ভাবে হতে পারে। নাম্বার 1 কি বলছে? নাম্বার 1 বলছে সে 6(1) ধারা শর্ত পূরণ করলে সে আবাসিক হয়ে যাবে। 6(1) ধারা শর্ত পূরণ না করলে কি হয়ে যাবে বলো? অনাবাসিক হয়ে যাবে। 6(1) এর ধারা পূর্ণ করলে আবাসিক হবে, 6(1) এর ধারা পূর্ণ না করতে পারলে অনাবাসিক হবে। 6(1) এর ধারা যদি পূর্ণ করতে পারে সে, তাহলে সে আবার 6(6) এর ধারায় চলে যাবে, মানে অতিরিক্ত শর্তটা পূরণ করার জন্য চেষ্টা করবে। শুধু আবাসিক হলে চলবে না, সাধারণ আবাসিক হতে হবে। যদি 6(6) এর ধারায় শর্তটা পূরণ করতে পারে, তাহলে সাধারণ আবাসিক হয়ে যাবে। আর যদি 6(6) ধারার শর্ত পূরণ না করতে পারে, তাহলে সাধারণ আবাসিক হবে না। তার মানে রেসিডেন্ট হয়ে থাকবে, বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয়ে যাবে, বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তার মানে একটা ব্যক্তি রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে, একটা ব্যক্তি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে, বা একটা ব্যক্তি নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারে। কথা বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত একবার একটুখানি দেখে নাও, একবার একটু চট করে দেখে নাও। আচ্ছা চলো, নেক্সট আমি কি বলছিলাম, নেক্সট যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার 2 এ চলে আসো। পেজ নাম্বার 2 মানে 140, পেজ নাম্বার 140 তে চলে আসো। 140 কি বলছে দেখো, 140 বলছে স্যার, 140 বলছে, একবার একটু ভালো করে পড়ি। কি বলছে? নাগরিক ও আবাসিকদের মধ্যে পার্থক্য। একটা নাগরিক একটা আবাসিকের মধ্যে পার্থক্য আছে কি? হ্যাঁ স্যার আছে। একটা নাগরিক আর একটা আবাসিকের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কি বলছে খেয়াল করো, আমরা এই পোর্শনটা পড়াচ্ছি, এই পোর্শনটা, ঠিক আছে, এই জায়গাটা আমরা পড়াচ্ছি। খেয়াল করো কি বলছে, আমি একটুখানি আমার এখান থেকে পড়ি। বলছে নাগরিক শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সাধারণত কোনো দেশে কোনো ব্যক্তি প্রাথমিক অধিকার ভোগ করলে সেই ব্যক্তিকে সেই দেশের নাগরিক বলা হয়। নাগরিক অর্থটা অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। কোনো দেশে কোনো ব্যক্তি যদি প্রাথমিক অধিকার, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান, এই সমস্ত প্রাথমিক অধিকারগুলো যদি ভোগ করে, তাহলে সে সেই দেশের নাগরিক হয়ে যায়, ঠিক আছে।
আবাসিক মর্যাদা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। আবাসিক মর্যাদা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? বলছে ভারতের আয়কর আইন অনুযায়ী কর নিরূপণের জন্য আবাসিক মর্যাদা নিরূপণ করা হয়। মানে ভারতের আয়কর আইন অনুযায়ী তুমি তো কর দেবে, ট্যাক্স দেবে, তো ট্যাক্স দেওয়ার জন্য তোমাকে আবাসিক মর্যাদা নির্ধারণ করতে হবে। নাগরিক যে হবে সে ট্যাক্স দেয় না, নাগরিক যে সে ট্যাক্স নাও দিতে পারে, কিন্তু যে আবাসিক সে হয়তো ট্যাক্স দিতেও পারে, হয়তো দিতে পারে, হয়তো তার ইনকাম অত নেই যে ট্যাক্স দিতে হবে, হয়তো এক্সেমশন লিমিটের কম, মানে যতটা ছাড় আছে তার থেকে কম তার ট্যাক্স, মানে মানে যতটা ছাড় আছে তার থেকে ইনকাম কম, তার ট্যাক্স দেবে না। কিন্তু যদি তার ইনকামটা বেড়ে যেত তাহলে সে ট্যাক্স দিত। তার মানে একজন নাগরিক সে কখনোই ট্যাক্স দেবে না, কিন্তু নাগরিক থেকে যখন আবাসিকে পরিণত হচ্ছে তাহলে সে ট্যাক্স দিতেও পারে, দিতেও পারে, একটা চান্স আছে। হয়তো এখন দিচ্ছে না কিন্তু ভবিষ্যতে দেবে। ইনকাম বাড়লেই সঙ্গে সঙ্গে তাকে ট্যাক্স দিতে হবে। কথা বুঝতে পারলে? নাগরিক মানে সিটিজেন, সিটিজেন আর এসএসসি এরকম ভাবে বুঝো। ব্যাপারটা হচ্ছে সিটিজেন আর এসএসসি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে আমরা নিরূপণ করি কারণ সে এসএসসি হচ্ছে কিনা বোঝার জন্য। এসএসসি মানে হচ্ছে যে করদাতা, ঠিক আছে? সিটিজেন তো সিটিজেন, সে তো আমিও সিটিজেন, তুমিও সিটিজেন, তোমরা এখন 18 বছর হওনি, তুমিও সিটিজেন, ভারতের সিটিজেন, তাই বলে কি তুমি ট্যাক্স দেবে? না। যখন একটা 18 বছর পূর্ণ হয়ে যাবে, তুমি ইনকাম করতে শুরু করলে, তখন তখন দেখছো যে তোমার ইনকামটা একটা লেভেল পর্যন্ত এসে গেছে, তখন আমি আবাসিক মর্যাদা নির্ধারণ করব নিজের, নির্ধারণ করার পর আমি ডিসাইড করব যে আমি ইনকাম ট্যাক্স সাবমিট করব, ট্যাক্স রিটার্ন ফাইল করব। ট্যাক্স রিটার্ন ফাইল করা মানেই যে ট্যাক্স দেওয়া তাই নয়, ট্যাক্স রিটার্ন ফাইল করা মানে সরকারকে জানানো যে আমার ইনকাম এই পর্যন্ত আছে, যেহেতু আমার ইনকাম কম, আপনি বলেছেন যে 2.5 লাখ পর্যন্ত ছাড় আছে, 2.5 লাখের নিচে আমার ইনকাম সারা বছরে, তাই আমি ট্যাক্স দিচ্ছি না। কিন্তু সরকারকে আমি জানিয়ে রাখছি আমার ইনকাম কিন্তু 2 লাখ, আমার ইনকাম কিন্তু বছরে 1.5 লাখ। এবার যেই পরের বছরে আমার ইনকাম 2.5 লাখ থেকে একটু বেড়ে যাবে, তখন সরকারকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যে নাগরিক সিটিজেন, সে তো আমার মেয়েও সিটিজেন, তুমিও সিটিজেন, তারা কি ট্যাক্স দেয়? না, দেয় না। 1 মিনিট। আচ্ছা, তাহলে আরেকবার দেখে নিই। তাহলে কি বললাম? যেটা দাঁড়ালো আমাদের যে নাগরিক সবাই, কিন্তু আবাসিক হতে গেলে আমাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা পড়তে হবে, পড়ে আবাসিকত্ব নিয়ে মানে আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমাকে হিসাব করতে হবে, তারপরে গিয়ে আমি এসএসসি হতেও পারি, নাও হতে পারি। যদি এসএসসি হই তাহলে ট্যাক্স দিতেও পারি বা নাও দিতে পারি, কারণ আমার ইনকামটা ওই পর্যন্ত নেই বা তার থেকে বেশি নেই, তার জন্য আমি ট্যাক্স দেবো না। যখন হয়ে যাবে তখন আমি ট্যাক্স দেবো। ঠিক আছে? এবার কি বলছে, কোনো ব্যক্তির নাগরিকত্ব বছর বছর পরিবর্তন হয় না। আমি একবার ভারতের নাগরিক হয়ে গেলে আমার বছর বছর পরিবর্তন হবে না। ঠিক আছে? যেমন তুমি বিগত 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 তুমি ধরো 15-16 বছর ধরে ভারতেই রয়েছো, ভারতের নাগরিক হয়ে গেছো, ভারতের নাগরিক হয়ে গেছো। এইবার তুমি ধরো 2 বছর ভারতে নেই, তবুও ভারতের নাগরিক তুমি, যখন আসবে তখন থেকে নাগরিক। বা ধরো অনেকে অনেকে কি হয়, ভারত থেকে চাকরি নিয়ে ভারতে ছিল, চাকরি করতে বিদেশে চলে গেছে, সেও এখনো ভারতীয় নাগরিক, ভোট দিতে ইন্ডিয়াতেই আসে। যে ক বছরই হোক না কেন, 15-16 বছরের আগে তো কেউ বাইরে যেতে পারে না। ঠিক আছে? বা 18 বছরের আগে তো পাসপোর্ট হচ্ছে না বলে বাইরে যেতে পারছে না, পাসপোর্ট হলো, হয়ে বাইরে চলে গেল, বিদেশে চলে গেল, বিদেশে কাজকর্ম করছে, সে কিন্তু ভোট দিতে ইন্ডিয়াতে আসছে, তাহলে ভারতের নাগরিক। একই না বলো? নাগরিক, সরকারি সুবিধাও পাচ্ছে, নাগরিক। কিন্তু সে ট্যাক্স যখন দিতে যাবে তখন তাকে আবাসিকত্ব প্রমাণ করতে হবে, যে তুমি রেসিডেন্ট কিনা আগে প্রমাণ করো। রেসিডেন্ট হলে তবে আমরা ট্যাক্স নেব, রেসিডেন্ট না হলে আমরা ট্যাক্স নেব না, তোমাকে এনআরআই বলবো। কথা বুঝলে? ঠিক আছে। নেক্সট কি বলছে, কোনো ব্যক্তি ভারতের নাগরিক কিন্তু আবাসিক নাও হতে পারেন, আবার কোনো ব্যক্তি ভারতের আবাসিক হয়েও নাগরিক নাও হতে পারেন, কারণ নাগরিক ও আবাসিক মর্যাদার ধারণা দুটি সম্পূর্ণ পৃথক তত্ত্বের উপর নির্ভরশীল। ঠিক আছে? কোনো একটা ব্যক্তি ভারতের নাগরিক কিন্তু আবাসিক নয়, এরকমও হতে পারে। আবার ভারতের আবাসিক কিন্তু নাগরিক নয়। হ্যাঁ, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। হ্যাঁ, সাধারণ আবাসিক নয়, আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়, ভারতের স্থায়ী বাসিন্দা নয়, নাগরিকও নয়, হতেই পারে নাগরিক নয়।
আবাসিকত্ব তোমাকে প্রমাণ করার জন্য কি করতে হবে, একটা বছরে একটা পার্টিকুলার দিন থাকতে হবে, 182 দিন তোমাকে থেকে যেতে হবে, তাহলে তোমাকে তুমি আবাসিক হয়ে গেলে, ভারতের আবাসিক হয়ে গেলে। ঠিক আছে, 182 দিনে বাদ দিয়ে তুমি তো বাকি সময়টা অন্য দেশেও থাকতে পারো, অন্য দেশের নাগরিক তুমি মানে পার্মানেন্টলি অন্য দেশের নাগরিক, তুমি ভারতে আবাসিকত্ব চাইছো, ভারতের রেসিডেন্ট হতে চাইছো, ভারতে আমি ট্যাক্স দেবো। ধরো আমি বিদেশে, ধরো ইংল্যান্ডে, তুমি ইংল্যান্ডে জন্মেছো, ইংল্যান্ডে তোমার একটা বিজনেস রয়েছে, ভারতে এসছো তুমি বিজনেস করার জন্য, ভারতে তুমি বিজনেস করতে এসছো, এবার ভারতে তুমি বেশি মানে ধরো 6 মাস থাকছো, 6 মাস মানে তো 182 দিন হয়ে যাচ্ছে, 6 মাস থাকছো, তুমি চাইছো ভারতে আমাকে ট্যাক্স দিতে হবে, এবং সিস্টেমটা এরকমই করা আছে যে ভারতে যদি তুমি বিজনেস করতে চাও তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দেওয়ার জন্য তোমাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রমাণ করতে হবে, তো তুমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চাইছো, রেসিডেন্ট তুমি হয়ে গেলে ভারতের, কিন্তু তুমি নাগরিক কোথাকার, ইংল্যান্ডের, মিটে গেল, কথা বলতে পারলাম, এই হচ্ছে কি ব্যাপার। ঠিক আছে, এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছে, স্বতন্ত্র ব্যক্তির শ্রেণীবিভাগ, স্বতন্ত্র ব্যক্তির শ্রেণীবিভাগ কি বলছে, স্বতন্ত্র আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য, খেয়াল করো আমরা কোন জায়গাটা পড়ছি, আমরা এই জায়গাটা পড়ছি, ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গাটা পড়ছি, এই যে জায়গাটা কি বলছে, স্বতন্ত্র ব্যক্তি, কি বলছে, স্বতন্ত্র ব্যক্তিটি ভারতের নাগরিক বা স্বতন্ত্র ব্যক্তিটি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, হ্যাঁ তাই তো বলছে, স্বতন্ত্র ব্যক্তিটি ভারতের নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি ভারতের বাইরে বসবাস করেন এবং পূর্ববর্তী বছরে ভারতে বেড়াতে এসেছেন এবং পূর্ববর্তী বছরে তার মোট আয় 15 লক্ষ টাকার বেশি বৈদেশিক উৎস ছাড়া। এর একটা ব্যাপার আছে, তারপরে কি বলছে দেখো শোনো, যে সমস্ত স্বতন্ত্র ব্যক্তি বিবেচিত আবাসিক বলে গণ্য হয় ধারা 1A অনুযায়ী বা অন্যান্য স্বতন্ত্র ব্যক্তির শ্রেণী বিভাগগুলো আমি একটু অন্যভাবে যখন আমি অঙ্ক করাবো ব্যতিক্রমটা দিয়ে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এই পোর্শনটাকে তুমি ছেড়ে দাও, 3.1-এ চলে আসো, 3.1-এ চলে আসো, এই জায়গাটা সেকশনটা আমি ছেড়ে দিচ্ছি, আমি অঙ্ক করতে বুঝিয়ে দেবো। আবাসিক মর্যাদা কি বলছে, সেকশন 6.1 কি বলছে দেখো, আমাকে আবাসিক হতে গেলে প্রথমে মৌলিক শর্ত পূরণ করতে হবে, আবাসিক হতে গেলে আমাকে একটা মৌলিক শর্ত পূরণ করতে হবে, মৌলিক শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে, আবাসিক হতে গেলে আমাকে মৌলিক শর্ত পূরণ করতে হবে। মৌলিক শর্তের সেকশন কি আছে স্যার, মৌলিক শর্তের সেকশন আছে, মৌলিক শর্তের কিছু সেকশন আছে, মৌলিক শর্তের সেকশন হচ্ছে 6.1, মৌলিক শর্তের সেকশন হচ্ছে 6.1, তাই না, মৌলিক শর্তের সেকশন হচ্ছে 6.1 ধারা কি বলছে, 6.1 ধারা কি বলছে একটু খেয়াল করো, বলছে পূর্ববর্তী বছরে ভারতের সর্বসাকুল্যে 182 দিন বা তার বেশি দিন অবস্থান করতে হবে। মৌলিক শর্ত বলছে পূর্ববর্তী বছরে। আচ্ছা, এই মানে চ্যাপ্টারটা করার আগে আমি আরেকটু ক্লিয়ারেন্স নিয়ে আসি। আমাদের ট্যাক্সে দুটো বছর খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট ইয়ার আর একটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের যে বছরটা চলছে এখন কারেন্ট, যে বছর আমি বসে আছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের 25-26, 1/4/2025 থেকে শুরু হয়েছে, 31/3/2026 গিয়ে শেষ হবে। তার মানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার একটুখানি বলো, অ্যাসেসমেন্ট ইয়ার আমার কত, 25 থেকে 26, 25 থেকে 26। তাহলে এখানে আমি একটু ছোট্ট করে লিখে দিই যাতে তুমি বুঝতে পারো। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আমাদের 25 থেকে 26, 25 থেকে 26, ঠিক আছে, 25 থেকে 26। আর আমাদের প্রিভিয়াস ইয়ার কি আছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 24 থেকে 25, 24 থেকে 25, ঠিক আছে, 24 থেকে 25 প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তার মানে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হচ্ছে কবে, 1/4/2025 থেকে শেষ হচ্ছে কবে, 31/3/2026 গিয়ে। আর প্রিভিয়াস ইয়ার ঠিক তার আগের বছরটা 1/4/2024 শুরু হয়েছে, 31/3/2025 গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা শুধু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো একবার, অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার আমরা করে দিলাম। এবার একটু খেয়াল করবে এই জায়গাটা কি বলছে, যে প্রিভিয়াস ইয়ারে আমাকে 182 দিন ইন্ডিয়াতে থাকতে হবে, প্রিভিয়াস ইয়ারে আমাকে 182 দিন ইন্ডিয়াতে থাকতে হবে, থাকলাম। অথবা কি বলছে, পূর্ববর্তী বছরে তিনি সর্বসাকুল্যে 120 দিন, পূর্ববর্তী বছরে তিনি সর্বসাকুল্যে 120 দিন ইন্ডিয়াতে ছিল। ঠিক আছে, পূর্ববর্তী বছরে
সর্বসাকুল্যে তিনি 120 দিন বা তার বেশি ইন্ডিয়াতে বসবাস করেছে। হ্যাঁ, এবং ওই পূর্ববর্তী বছরের ঠিক আগের 4টি পূর্ববর্তী বছরে সর্বসাকুল্যে 365 দিন বা তার বেশি দিন ভারতে বসবাস করেছে। এই দুটো শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত তোমাকে পূর্ণ করতে হবে। আরেকবার বলি স্যার, আরেকবার বলি, খেয়াল করো। প্রথমে বলছে পূর্ববর্তী বছরে 182 দিন তোমাকে ভারতে থাকতে হবে, নাম্বার 1। সেকশন কি? 6(1). এটা যদি শর্ত পূরণ করতে না পারো তাহলে কি পূরণ করতে হবে বলছে, অথবা পূর্ববর্তী বছরে তুমি পূর্ববর্তী বছরে তুমি 120 দিন বা তার বেশি দিন ভারতে বসবাস মানে অবস্থান করতে পারো, এবং পূর্ববর্তী বছরকে ছেড়ে তার আগের 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 4টি বছরে 365 দিন বা তার বেশি তুমি বসবাস করতে পারো। ঠিক আছে, এটা বলছে, এটা কোন সেকশন বলছে? পূর্ববর্তী বছরে ওই ব্যক্তির ভারতীয় আয় 15 লক্ষ টাকা বেশি যদি হয়, যদি 15 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে এই শর্তটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করলেই চলবে। ঠিক আছে, না, পূর্ববর্তী বছরে যেটা 182 দিন বলছিল না, সেটা 120 দিন কমিয়ে দিল, 120 দিন এবং 365 দিন। এটা বোঝানোর আগে আমি যদি ঠিক নিচে এই আবাসিক এবং সাধারণ আবাসিক এই পোর্শনটা বোঝাই, তুমি আরো ভালো বুঝতে পারবে। খেয়াল করো তো, এই পোর্শনটা বোঝালে আরো ভালো বুঝতে পারবে তুমি। খেয়াল করো, এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আবাসিক এবং সাধারণ আবাসিক, প্রথম শর্তটা শোনো। এই শর্তটা দাঁড়াও 1 মিনিট, আরেকটু ক্লিয়ারেন্স নিয়ে আসি। হ্যাঁ স্যার, একটু ক্লিয়ারেন্স নিয়ে আসলে মনে হয় ভালো হবে এই জায়গাটা, যেটা আমি চাইছিলাম। আচ্ছা, এই জায়গাটা একটুখানি যাও, নিচে যাও, 2-1 পেজ নিচে যাও, এইখানে চলে আসো। একশো 43 নম্বর পেজে আসো, 143 নম্বর পেজে চলে আসো। এসো, মেন শর্ত হচ্ছে এটা, এছাড়াও আরো কিছু অ্যাডিশনাল শর্ত আছে, সেটা প্রথমটা পড়িয়ে ফেলেছি। মেন শর্তটা আগে শোনো। শর্ত নম্বর 1, 6 আন্ডার সেকশন 6(1)(a) ধারা কি বলছে? 6(1)(a) বলছে আমাকে ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে তোমাকে প্রিভিয়াস ইয়ারে 182 দিন ভারতে থাকতে হবে। আরেকবার বলো, কি বললাম? পূর্ববর্তী বছরে তোমাকে 182 দিন ভারতে থাকতে হবে। ঠিক আছে, পূর্ববর্তী বছরে তোমাকে 182 দিন ভারতে থাকতে হবে। যদি তুমি এই শর্তটা পূরণ না করতে পারো তাহলে কি করতে পারো? অথবা তুমি পূর্ববর্তী বছরে 60 দিন বা তার বেশি ভারতে থাকো, এবং পূর্ববর্তী বছরকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন ভারতে থাকো। আরেকবার বলো, 6(1)(a) ধারা কি বলছে? 6(1)(a) ধারা বলছে, নাম্বার 1 বলছে পূর্ববর্তী বছরে 182 দিন থেকে যাও ইন্ডিয়া, 182 দিন ইন্ডিয়াতে থেকে যাও, ঝামেলা মিটে গেল। আর 6(1)(a) যদি পূর্ণ করতে না পারো, 182 দিন ওয়ালা শর্ত যদি পূরণ করতে না পারো, 6(1)(c) ধারা কি বলছে? তুমি প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকো ভাই, আর প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন থেকে যাও, তাহলে তুমি ভারতে আবাসিক হয়ে গেলে বা রেসিডেন্ট হয়ে গেলে। বলো, বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই? যে লোকটা এই বেসিক শর্তটা পূরণ করতে পারবে সে আবাসিক হয়ে গেল। কিন্তু এই আবাসিক তো হলো, কিন্তু এর কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমের শর্তটা দেখো নিচে বলা আছে, ব্যতিক্রমের শর্তটা স্যার নিচে বলা আছে। কি বলা আছে খেয়াল করো, ব্যতিক্রমের শর্তটা। ব্যতিক্রমের শর্ত বলছে, খেয়াল করো, এই জায়গাটা আমি পড়াচ্ছি। ব্যতিক্রমের শর্তটা দেখো, বলছে যদি কোনো ভারতীয় নাগরিক কর্ম উপলক্ষে বা ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান, তবে সেই বছরে সেই ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 6(1)(c) দ্বারা উল্লিখিত 60 দিনের সময়সীমা বাড়িয়ে 182 দিন ধরা হবে। 1 মিনিট স্যার, কি বললাম? কোন একটা ব্যক্তি ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে ভারত ছেড়ে বিদেশে চলে গেল। ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে ভারতীয় জাহাজেরই তো কাজে যাবে, ভারতের কাজে যাবে না।
কাজ কি কি আসে না আছে আমার জানার দরকার নেই, ভারতীয় জাহাজে কাজ নিয়ে সে বাইরে চলে যাবে, যে কোনো কাজ, যে কোনো কাজ হোক, বা ভারতীয় জাহাজের ঝাড়ুদারও হতে পারে সে, ভারতীয় জাহাজের মানে কি বলে যারা জাহাজ চালায় ক্যাপ্টেনও হতে পারে, ভারতীয় জাহাজের কেবিন ক্রু মেম্বারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমার জানার দরকার নেই কাজ কি স্যার, কি কাজ করে, কত টাকা মাইনে পায়, বাড়ি কোথায় ছিল, ঘাটালে ছিল, বন্যা হতো তাই জন্য যেতে পারছি, আমার জানার দরকার নেই। মেন কথা কি, ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে কাজ নিয়ে বাইরে চলে গেল, ভারত ছেড়ে বাইরে চলে গেল, ঠিক আছে। তার জন্য তাকে যদি ভারতের আবাসিক হতে হয়, তাকে কতদিন থাকতে হয় ভারতে, 182 দিন। তার জন্য কোনো 60 দিন বালা রুলটা নেই, 61C ধারাটা নেই, তার জন্য 61A ধারাটাই পূর্ণ করতে হবে তাকে। হুম 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 60 দিন ছিল, হ্যাঁ হ্যাঁ 60 দিনটা যদি 182 দিন হয়ে যায়, এবার একটু কমন সেন্স লাগাও, আমি যদি 182 দিনই থাকি, তাহলে 71টা আমি পূর্ণ করে ফেললাম, 72তে আমি যাব কেন, 60 দিনটা 182 দিন এবং 4 বছরে 365 দিন, ওরা তো ইনভ্যালিড হয়ে গেল, আমি তো 71টাই পূরণ করছি, তাহলে আমি 72তে আসবোই কেন, যে 60 দিনটা 182 দিন হয়েছে, আবার স্যার 4 বছরে 365 দিন আমি বলতে যাবো কেন, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে কেউ যদি ভারত থেকে বাইরে কাজে কাজে চলে গেল, তাহলে তাকে 182 দিন শর্ত পূরণ করতে হবে, 182 দিন ভারতে থাকলে তবে সে ভারতের আবাসিক হবে, আদারওয়াইজ হবে না। কথা বলতে পারলাম? দেখো তারপরে কি বলছে, 7 নম্বর 2 বলছে, ভারতের বাইরে বসবাস করেন এমন কোন ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি কোনো পূর্ববর্তী বছরে ছুটি বা দীর্ঘ অবকাশে, মানে ভ্যাকেশন, ছুটি কাটানোর জন্য বা ভ্যাকেশনের জন্য ভারতে বেড়াতে আসেন, তবে সেই বছরে তার আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 61C ধারার উল্লিখিত সময়সীমা বৃদ্ধি করে 182 দিন ধরা হবে। একই ঘটনা, মানে কোনো একজন ব্যক্তি ভারতের বাইরে বসবাস করে এমন কোনো ব্যক্তি, ভারতের বাইরে বসবাস করে কোনো একজন ব্যক্তি, মানে পার্মানেন্টলি সে ভারতের বাইরেই বসবাস করে স্যার, ওর জন্ম থেকেই আমেরিকায় ছিল, বা ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি, স্যার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন মানে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, মানে যার জন্ম 1947 সালের আগে অবিভক্ত ভারতে হয়েছে, সেই হচ্ছে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এবার ধরো তোমার জন্ম 1947 সালে আগে হয়েছে না, আমার জন্ম হয়েছে, হয়নি, তাহলে শুধু সেই ব্যক্তিটা ধরলে চলবে না, তার বাবা বা মায়ের যদি জন্ম 1947 সালের আগে অবিভক্ত ভারতে যদি জন্ম হয়ে থাকে, তাহলে তার ছেলে হিসাবে আমি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হয়ে যাব। হ্যাঁ, আসল নকলের কোশ্চেন নেই, ভারতীয় বংশোদ্ভূত হয়ে যাব। দেখবে আমেরিকায় অনেকে নোবেল টোবেল পায়, তখন বলে ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত, কথা বুঝতে পেরেছো? তাহলে ভারতের সঙ্গে একটা লিঙ্ক জুড়ে দেওয়া হয়, কেন লিঙ্ক জুড়ে দেওয়া হয়, ওই যে 1947 সালের আগে হয়তো সে তো হবে না, তার হয়তো বাবা মা, বলছে বাবা মাও না, বলছে তার বাবা মা, 3 পুরুষ অব্দি যাও, মানে 3 পুরুষ অব্দি যাও, মানে বাবার বাবা মা বা মায়ের বাবা মা, এদের মধ্যে কোনো একজনও যদি অবিভক্ত ভারতে 1947 সালের আগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে থার্ড জেনারেশনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। আবার বলি, হ্যাঁ, এর জন্য নোবেল দেওয়া হয় না, নোবেল কেউ পেলো, বিদেশে কেউ নোবেল পেলো, দেখবে অনেক সময় ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে যে ইনি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বলা হয় তাকে, ঠিক আছে। যেমন সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত বলা হয়, যে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, ও একটা বড় অ্যাচিভমেন্ট করেছে, কোনো না কোনো ভাবে ভারতের সঙ্গে কোনো একটা লিঙ্ক জুড়ে দিতে পেরেছি আমরা, হয়তো সে বা তার বাবা মা, বা তার দাদু দিদা, বাবার বাবা মা বা মায়ের বাবা মা একদম হয়তো ইন্ডিয়ার সঙ্গে কোনো না কোনো সময় লিঙ্ক ছিল, তাই ভারতীয় বংশোদ্ভূত আমরা ক্রেডিট নিচ্ছি। বলে না, ওই বন্ধুটা দেখেছিস, ও মিলিটারিতে গেছে, আমার বন্ধু,
ঠিক আছে না? দেখেছিস ও ইঞ্জিনিয়ার হয়েছে, লাখ টাকা কামায়, আমার বন্ধু আমার বন্ধু, আর তুই কি করিস? আমি বেকার ঘুরে বেড়াই। কথা বুঝলেন? যখনই কোনো একটা বড় লেভেলে কেউ অ্যাচিভমেন্ট করে, আমরা সবসময় তাকে আমাদের সঙ্গে তুলনা করতে, মানে আমাদের চেনা পরিচিতির মধ্যে রাখতে ভালোবাসি। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? তো ভারতীয় বংশোদ্ভূত বলতে কি বোঝানো হচ্ছে, আমি কথা কথা অনেক অনেক কিছু বলে ফেললাম। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে আমি, বা আমার বাবা মা, বা আমার বাবার বাবা মা, বা মায়ের বাবা মা যদি 1947 সালের আগে অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। ঠিক আছে? আমি যদি ভারতে, আচ্ছা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি মানে অবিভক্ত ভারতে জন্মাতে হবে। অবিভক্ত ভারত মানে কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটের যে কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করলেই হবে। এবার আমি যদি এই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হয়ে ছুটি কাটানোর জন্য ভারতে আসি, এবং ভারতে এসে ভারতে আবাসিকত্ব বা রেসিডেন্ট হতে চাইছি, ভারতের রেসিডেন্ট হতে চাইছি, তাহলে আমাকে কতদিন পূর্ণ করতে হবে? 182 দিন। 182 দিন ভারতে থাকতে হবে। ঠিক আছে? অথবা দেখো কি বলছে, পূর্ববর্তী বছরে তিনি ভারতে সর্বসাকুল্যে 120 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন, এবং ওই পূর্ববর্তী বছরের ঠিক আগে চারটি পূর্ববর্তী বছরে সর্বসাকুল্যে 365 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন, তবে পূর্ববর্তী বছরে ওই ব্যক্তির আয় হতে হবে 15 লক্ষ টাকা বেশি বৈদেশিক উৎস ছাড়া। মানে কি বলছে? একই কথা, পার্মানেন্টলি অন্য অন্য কোনো দেশে বসবাস করে, বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ছুটি কাটানোর জন্য ভারতে এসছে, তার ইনকাম যদি 15 লাখ টাকার কম হয়, 15 লাখ টাকা যদি কম হয়, না ট্যাক্সের কথা আসছেই না, আগে তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তারপরে না ট্যাক্স। যদি 15 লাখ টাকার কম হয় এবং সে রেসিডেন্ট হতে চায় ভারতের, তাহলে 182 দিন পূর্ণ করতে হবে। আর যদি তার ইনকাম 15 লাখ টাকার বেশি হয়, কার ইনকাম? হয়তো কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বা পার্মানেন্টলি বিদেশে থাকা কোনো ব্যক্তি ভারতে ঘুরতে এসছে, এসে বলছে ভারতের রেসিডেন্ট হতে চাই আমি। বলছে ঠিক আছে, তোমার ইনকাম কত? বলছে 15 লাখ টাকার বেশি, 18 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ। বলছে ঠিক আছে, তোমার জন্য একটা শর্ত আছে। কি শর্ত আছে? বলছে পূর্ববর্তী বছরে 120 দিন থাকো তুমি, পূর্ববর্তী বছরে 120 দিন থাকো, এবং পূর্ববর্তী বছরের আগের চার বছরে তোমাকে 365 দিন ভারতে থাকতে হবে। 365 দিন ভারতে থাকতে হবে। ঠিক আছে? তাহলেই তুমি ভারতীয় নাগরিক হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আমরা কি কি পড়লাম আরেকবার একটুখানি স্যার ক্লিয়ার করে নিই। নিচে চলে আসো, নেক্সটে চলে আসো। দেখো কি বলছে, শর্ত নাম্বার 1 কি বলছে? আচ্ছা নিচে না, মানে একবার একটু শর্তটা আরেকবার ক্লিয়ার করে নিই। 6A তে বলছিল, 6(1)A তে বলা হচ্ছে, 6(1)A তে বলা হচ্ছে মৌলিক শর্ত কি বলছে, ভারতীয় নাগরিক হতে গেলে তোমাকে 182 দিন ভারতে থাকতে হবে। যদি না থাকো তাহলে মৌলিক শর্ত 6(1)C ধারায় তোমাকে কি বলা হচ্ছে, পূর্ববর্তী বছরে 60 দিন ভারতে থাকো, এবং পূর্ববর্তী বছরের আগের 4 বছরে 365 দিন ভারতে অবস্থান করো, তাহলে তুমি ভারতীয় নাগরিক হয়ে গেলে। যদি তুমি, আচ্ছা ভারতীয় নাগরিক হয়ে গেলে তো, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি কি আছে? যদি তুমি কর্মসূত্রে, মানে কাজ নিয়ে কর্মসূত্রে, বা তুমি ভারতীয় জাহাজের ক্রিউ মেম্বার হিসাবে, মানে ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে, এক হতে পারে তুমি কর্ম উপলক্ষে বা কর্মসূত্রে ভারত ছেড়ে চলে গেলে, বা ভারতীয় জাহাজের কর্মচারী হিসেবে ভারত ছেড়ে বাইরে চলে যাচ্ছ, তাহলে তোমাকে ভারতীয় নাগরিকত্ব পেতে, মানে ভারতের রেসিডেন্ট হতে গেলে তোমাকে 182 দিন ভারতে থাকতে হবে, নাম্বার 1। ঠিক আছে? নেক্সট শর্ত কি বলছে, কোনো পার্মানেন্টলি সেটেলড ব্যক্তি যদি ভারতে ঘুরতে আসে, বা কোনো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভারতে ঘুরতে আসে, তার ইনকাম যদি 15 লাখ টাকার কম হয়, তাহলে ভারতের নাগরিকত্ব, মানে ভারতের রেসিডেন্ট হতে গেলে তাকে 182 দিনই থাকতে হবে। যদি তার ইনকাম 15 লাখ টাকার বেশি হয়, তাহলে কি হবে? 15 লাখ টাকা যদি বেশি হয়, তাহলে ভারতের রেসিডেন্ট হতে গেলে তো তাকে কি করতে হবে? 182 দিন পূর্ণ করতে হবে না, প্রিভিয়াস ইয়ারে 120 দিন থাকলেই চলবে, এবং প্রিভিয়াস ইয়ারের আগের 4 বছরে 365 দিন ভারতে থাকলেই চলবে, তাহলে সে রেসিডেন্ট হয়ে গেল। ঠিক আছে? রেসিডেন্ট অব্দি বোঝা গেল। 6(1)A ধারার শর্তপূর্ণ, 6(1)C ধারার শর্তপূর্ণ, এবং ব্যতিক্রমও পূর্ণ হয়ে গেল। এবার কেউ যদি রেসিডেন্ট রেসিডেন্ট হয়ে গেল, এবার সে কি করবে? সে এবার সাধারণ, মানে অর্ডিনারি রেসিডেন্ট হতে চাইবে।
অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার জন্য তাকে 6.6 ধারার শর্ত পূরণ করতে হবে। 6.6 ধারার শর্ত দেখো নিচে বলা আছে, 6.6 ধারার শর্ত। অ্যাকচুয়ালি 6.6 ধারায় তাকে মেইনলি দুটো শর্ত পূর্ণ করতে হবে, মেইনলি বেসিক্যালি দুটো শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1 কি বলছে, পূর্ববর্তী বছরের ঠিক আগে 10টি পূর্ববর্তী বছরের মধ্যে অন্তত দুটো পূর্ববর্তী বছরে ওই ব্যক্তিকে ভারতের আবাসিক হতে হবে। ঠিক আছে, মানে 10 বছরের মধ্যে 2 বছর তোমাকে ভারতের আবাসিক হতে হবে। 10 বছরের মধ্যে 2 বছর আবাসিক হতে হবে, মানে দুটো বছরে তোমাকে 182 দিন করে থাকতে হবে বা তার বেশি দিন থাকতে হবে। পূর্ববর্তী বছরকে ছেড়ে, স্যার পূর্ববর্তী বছরটা আবার স্যার ভুলে গেছে, একটু মনে করিয়ে দিন না। স্যার পূর্ববর্তী বছর হচ্ছে আমাদের এখন আমাদের কোন ইয়ার চলছে বলো? অ্যাসেসমেন্ট ইয়ার চলছে, অ্যাসেসমেন্ট ইয়ার চলছে 25-26 সরি 25-26 চলছে। ঠিক আছে, আমার আমার প্রিভিয়াস ইয়ার কি চলছে? প্রিভিয়াস ইয়ার চলছে 24-25 চলছে। এবার পূর্ববর্তী বছরের আগের 10 বছরে, তার মানে স্যার প্রথমে তো আসছে 23-24 এসে যাচ্ছে, 23 থেকে 24 হতে পারে, তাই না? 22-23 হতে পারে, তাই না? 22 থেকে 23 হতে পারে, তারপরে হতে পারে কি বলো, 21 থেকে 22 হতে পারে, 21 থেকে 22 হতে পারে, এন্ড সো অন করে আমরা যেতে থাকবো। পূর্ববর্তী 10 বছরের মধ্যে তোমাকে 2 বছর ভারতের আবাসিক হতে হবে, মানে 2 বছর 182 দিন করে থাকতে হবে, তাহলে ভারতের আবাসিক হয়ে গেলে। এবং এর সঙ্গে আরো কি বলছে, এর সঙ্গে দেখো কি বলছে, এর সঙ্গে বলছে যে পূর্ববর্তী বছরের ঠিক আগের 7টি পূর্ববর্তী বছরের সব মিলিয়ে ওই ব্যক্তিকে 730 দিন কিংবা তার বেশি দিন ভারতে থাকতে হবে। মানে পূর্ববর্তী বছরের আগে 7 বছরে 730 দিন তোমাকে থাকতে হবে। 730 দিন খুচরো থাকলেও চলবে, টোটালে 730 দিন থাকতে হবে। ধরো তুমি 23-24 থাকলে 100 দিন থেকেছো, ঠিক আছে, 100 দিন থেকেছো। 22-23 তুমি ধরো 200 দিন থেকেছো, ঠিক আছে। আবার ধরো 21-22 তুমি ধরো আরো 200 দিন থেকেছো, তো এরকম ভাবে 200-100 এরকম করতে 730 দিন তোমাকে থাকতে হবে মোদ্দা কথা। তাহলে তুমি অতিরিক্ত শর্ত পূরণ করে ফেলতে পারলে। এবার যখনই তুমি অতিরিক্ত শর্ত পূরণ করে ফেললে, তাহলে কি দাঁড়ালো, তুমি কি হয়ে গেলে, তুমি ভারতের নাগরিক এবং সাধারণ আবাসিক, মানে আবাসিক এবং সাধারণ আবাসিক, রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, এবার কি বলছে দেখো, নেক্সটটা কি বলছে দেখো, খেয়াল করবে। নেক্সট বলছে, যদি কোনো ব্যক্তি 6.1 ধারায় উল্লিখিত শর্তগুলির মধ্যে একটি পালন করার পর 6.6 ধারায় উল্লিখিত দুটি শর্ত পালন না করেন, তাহলে তাকে আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নন বলে গণ্য করতে হবে। মানে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট তো হলো, কারণ 6.1 বা 6.1 ধারা শর্ত পূরণ করে এসছে, কিন্তু 6.6 ধারার দুটো শর্তের মধ্যে কোনো একটা পূর্ণ করতে পারেনি। 6.1 মানে 182 দিন থাকো, 6.1 হচ্ছে মেন, তার আন্ডারে দুটো ভাগ, 6.1 আর 6.1 6.1 তে বলছে প্রিভিয়াস ইয়ারে 182 দিন থাকো, তাহলে তুমি রেসিডেন্ট। 6.1 বলছে প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকো, প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন থাকো, ঠিক আছে, তাহলে তুমি রেসিডেন্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা শর্ত পূর্ণ করে এসছে। কিন্তু 6.6 ধারার যে শর্ত, অতিরিক্ত শর্ত, মানে 10 বছরে দুবার রেসিডেন্ট হতে হবে এবং 7 বছরে 730 দিন, দুটো একসঙ্গে করতে হবে, এই দুটো একসঙ্গে করতে পারেনি। হয়তো একটা করেছে, একটা করতে পারেনি, বা দুটোই করতে পারেনি। কথা বুঝলে? সেক্ষেত্রে সে প্রথম শর্তটা তো পূর্ণ করে এসেছিল রে ভাই, 6.1 শর্তটা তো পূর্ণ করেছিল, তাহলে রেসিডেন্ট তো হবে, কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট হতে পারছে না। রেসিডেন্ট তো হচ্ছে, বাট অর্ডিনারি রেসিডেন্ট হতে পারছে না। কথা বুঝতে পারলে? হ্যাঁ, না, যে কোনো একটা অথবা বলা আছে তো ওখানে, হয় 6.1 বা 6.1 যদি 6.1
না করতে পারে তবে 6(1)(c) যাবে, করে দিল, আবাসিক হয়ে গেল। 6(6)(a) ধারায় সে সাধারণ আবাসিক হওয়ার জন্য চেষ্টা করবে। ফার্স্ট এডটা বলতে ফার্স্ট এডটা সেকেন্ড এডটা নেই, এখানে দুটো একসঙ্গেই আছে, দুটোই পূর্ণ করতে হবে, একযোগে পূর্ণ করতে হবে, কোনো ফার্স্ট এডটা সেকেন্ড এডটা নেই। 6(6)(a) তে দেখো কখনোই বলেনি যে দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো দেখো শর্ত 1 এবং শর্ত 2 বলা আছে, অথবা দেওয়া আছে, কথা বুঝতে পেরেছো? শর্ত 1 এবং শর্ত 2 একসঙ্গে পূর্ণ করতে হবে স্যার, একসঙ্গে করতে হবে, আলাদা আলাদা নেই। ওই 10 বছর 2 বছর করলাম কিন্তু 7 বছর 730 দিন পারলাম না, হবে না স্যার, তুমি ওই অ্যাডিশনাল কন্ডিশন পূর্ণই করনি। তাহলে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট তো হলে বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেলে, ভালো করে বুঝবে, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত একটুখানি দেখে নাও। আচ্ছা, 140 নম্বর পেজে আবার চলে আসো। এখানে যেটা আমরা ছেড়ে গেছিলাম 3.1টা দেখো। 3.1 কি বলছিল, যে আবাসিক মর্যাদা প্রথম ধারা অনুযায়ী, মানে 6(1) ধারা অনুযায়ী, হ্যাঁ, আর এক্সপ্লেনেশন দেখো কি বলছিল, যে স্বতন্ত্র ব্যক্তি নিম্নলিখিত দুটি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করবেন তিনি ওই পূর্ববর্তী বছরে ভারতের আবাসিক বলে গণ্য হবেন। এটা তো আমরা জানি, যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে। কি বলছে, পূর্ববর্তী বছরে ভারতে 182 দিন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছিল, পূর্ববর্তী বছরে ভারতে সর্বসাকুল্যে, মানে 182 দিন যারা থাকতে পারবে না তারা কি করবে, 120 দিন থাকতে হবে, তারা 120 দিন থাকবে। কিন্তু 120 দিন কাদের জন্য বলো তো, মনে পড়ছে? যারা পার্মানেন্টলি, না জাহাজ নয়, ভুলে গেছো, যারা পার্মানেন্টলি বিদেশে তারা ভারতে ঘুরতে এসছে, বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা ভারতে ঘুরতে এসছে এবং যার ইনকাম 15 লাখ টাকার বেশি, তাদের জন্য এই স্পেশাল শর্তটা কি দিয়েছে, যে অথবা দিয়ে বলছে তুমি প্রিভিয়াস ইয়ারে 120 দিন থাকো এবং প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন থাকো। কথা বোঝা গেল? কিছুক্ষণ আগে আমি পড়িয়ে এলাম, মনে পড়ছে? ঠিক 5 মিনিট আগে আমি বুঝিয়ে এসেছি। 15 লাখ টাকার কম হলে তাহলে তোমাকে 182 দিনই থাকতে হবে, বেশি হলে তবে, হ্যাঁ, তাহলে ফার্স্টে কাজ হয়ে যাবে। আরে এটা তো কন্ডিশনটা তাদের জন্য আনা হচ্ছে যারা 182 দিন থাকতে পারবে না, ভালো করে বোঝো না। টুরিস্ট ভিসা 182 দিন মানে 6 মাসে দেয় কখনো? টুরিস্ট ভিসা 3 মাস, 3.5 মাস, 4 মাস, 5 মাস, ব্যাস কাজ শেষ। এবার টুরিস্ট ভিসায় যে ঘুরতে আসছে সে যদি ভারতের আবাসিকত্ব চায়, মানে রেসিডেন্ট হতে চায়, এবং তার যদি ইনকাম বিদেশি ইনকাম ছাড়া ভারতে তার ইনকামে 15 লাখ টাকার বেশি হয়ে গেছে, ভারতে ইনকাম তার 15 লাখ টাকার বেশি, তাহলে ভারতের সরকার কি তাকে পাগল ভেবেছো? ভারতের সরকার কি পাগল ভেবেছো যে ইনকাম, মানে ইনকাম ট্যাক্স ছেড়ে দিয়ে বলবে না তোমাকে ভারতীয় নাগরিকত্ব, মানে ভারতের আবাসিকত্ব দেবো না তোমাকে? সে ট্যাক্স দিতে চাইছে, আর ভারত সরকার বলবে তোমার ইনকাম কত, বলছে 20 লাখ 25 লাখ, সরকার আচ্ছা 20 লাখ 25 লাখ, তার মানে মোটা ইনকাম আছে আমার, এরকম ইনকাম ট্যাক্স, ভালো ইনকাম ট্যাক্স আমি নিতে পারবো, তো ভারত সরকার কি ছেড়ে দেবে? তার জন্য একটা রুল বানিয়ে দিয়েছে, তুমি 182 দিন ইন্ডিয়া থাকছো না, কোনো ব্যাপার না, তুমি 120 দিন ইন্ডিয়া দেখিয়ে দাও আছো তুমি, এবং 4 বছরে তুমি 365 দিন দেখিয়ে দাও, আরামসে হয়ে যাবে 365 দিন, তাই না? 120 দিন করে 4 বছরে করে নাও না, 4 এবং 48, 480 দিন তো এমনিই থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভারতের আবাসিক হয়ে গেল, দাও এবার ট্যাক্স দাও। ট্যাক্স আমি ডাইরেক্টলি নিতে পারবো না, ট্যাক্স যদি ডাইরেক্ট নিতে চাই তাহলে ঘুষ হয়ে যাবে, আগে আবাসিকত্ব প্রমাণ করতে হবে, মানে রেসিডেন্ট হয়ে গেলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেশন করে নিলাম, করে নিয়ে এবার তোমার থেকে ট্যাক্স নেবো। আবাসিক হলো না, তার ট্যাক্স নিতে পারবো না, আগে তোমাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পূর্ণ করতে হবে, আবাসিক হতে হবেই না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেশন করতে হবে, করে হয়তো তুমি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট বেরিয়ে গেলে, সব কিছুর উপরে তোমার থেকে ট্যাক্স নেবো আমি, যা যা ইনকাম করবে, যখন যখন ইনকাম করবে সবগুলোর উপরেই ভারত সরকার ট্যাক্স নিয়ে নেবে। দেখো দেখা গেল তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেশন করে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হলে কিছু ক্ষেত্রে 50% ক্ষেত্রে ট্যাক্স নিতে পারবো, 50% ক্ষেত্রে ট্যাক্স নিতে পারবো না। আর ধরো তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেশন করে এলো তুমি এনআরআই বেরালে, 20% ক্ষেত্রে ভারত ট্যাক্স নিতে পারবে, আর 80% ক্ষেত্রে ভারত ট্যাক্স নিতেই পারবে না। কথা বোঝা গেল?
20% ক্ষেত্রে হয়তো ট্যাক্স নিতে পারবে। তোমার ধরো 10 ধরনের ইনকাম আছে, 2 ধরনের ইনকামের উপর ভারত সরকার ট্যাক্স নিতে পারবে, আর 8 ধরনের ইনকামের উপর ভারত সরকার ট্যাক্স নিতে পারবে না। কারণ তোমার স্ট্যাটাস কি, এনআরআই স্ট্যাটাস, ভারতের তুমি না, তুমি কি করে ট্যাক্স নেবে? ভারত সরকার কি করে ট্যাক্স নেবে? মানে মোদ্দা কথা, তুমি আমাকে ঘর ভাড়া দিতে চাইছো, স্যার এসে বললে স্যার আমি না আপনাকে 10,000 টাকা ঘর ভাড়া দিতে চাইছি, আমি বলছি এরকম ভাবে তো নিতে পারবো না ঘর ভাড়া, তুমি আগে আমার ঘরে আসো, ঘরে থাকো, তারপর আমি তোমার থেকে ঘর ভাড়া নিতে পারবো। তুমি সারা বছর সারা মাস ধরো ঘরে থাকলে তুমি হয়ে গেল রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, তোমার থেকে আমি পুরো টাকা নিতে পারবো, 10,000 টাকা নিতে পারবো। এবার তুমি দেখো, ধরো দেখা গেল তুমি 15 দিন ছিলে, 15 দিন ছিলে না, তাহলে কি হলো, তুমি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, তোমার থেকে 5,000 টাকা চার্জ করলাম। তুমি এনআরআই, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে তুমি আমার ঘর ভাড়া তো নিয়েছিলে, একদিন বা দুদিন থেকে বাদ বাকি দিন থাকোনি, তো তোমার থেকে ওই একদিন দুদিনের ভাড়াই নিতে পারো, আমি 10,000 নিতে পারবো না, ফেসে যাবো আমি। কথা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার দেখো বলছে, যারা ধরো ওই বিদেশের লোক যারা ঘুরতে এসছে ইন্ডিয়াতে, যাদের ইনকাম 15 লাখ টাকার বেশি, তাদের জন্য সরকার কি বলেছে, 182 দিন তুমি থেকে গেলে খুব ভালো স্যার, ওয়েল অ্যান্ড গুড। যদি না থাকতে পারো তাহলে প্রিভিয়াস ইয়ার 120 দিন থাকো, এবং প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছর 365 দিন থেকে যাও, তাহলে আমি তোমাকে রেসিডেন্ট করে দেবো। নেক্সট কি বলছে, যদি সে তাকে রেসিডেন্ট করে দেওয়া হয়, তাহলে সে অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করবে। অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করবে যখন, তার ফর্মুলা কি আছে, বলছে 10 বছরে দুবার বা 2 বছর তাকে রেসিডেন্ট হতে হবে, আর 7 বছর 730 দিন টোটালে থাকতে হবে। যদি হয়ে যায় তাহলে সে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেল, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে স্যার আবাসিক মর্যাদা দ্বিতীয় ভাগ অনুযায়ী কি বলছে, যে সমস্ত স্বতন্ত্র ব্যক্তিকে বিবেচিত আবাসিক মানে ডিমড রেসিডেন্ট বলে গণ্য করা হয়, ধারা 61A ধারা অনুযায়ী তিনি যদি নিচে শর্তগুলি পূরণ করেন। অনেক সময় কিছু কিছু ব্যক্তিকে ডিমড মনে করা হবে তুমি ভারতের নাগরিক, মনে করা হবে তুমি ভারতের, নাগরিক নয়, আবাসিক, মনে করা হবে তুমি ভারতের আবাসিক। তার জন্য কি কি শর্ত আছে বলছে, তাকে ভারতের নাগরিক হতে হবে নাম্বার 1, সে লোকটাকে ভারতের নাগরিক হতে হবে নাম্বার 1। নাম্বার 2, তার ইনকাম পূর্ববর্তী বছরে 15 লাখ টাকার বেশি হতে হবে, বিদেশি ইনকাম ছেড়ে, বৈদেশিক ইনকাম ছেড়ে ভারতে ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে। ভারত সরকার কি বলছে, ভারত সরকার বলছে আমি তোমাকে মনে করে নেব তুমি ভারতের নাগরিক, জোর জবরদস্তি আমি মনে করবো স্যার, তার জন্য তোমাকেও কিছু করতে হবে, এমনিতে হবে না, তোমাকে ভারতের নাগরিক হতে হবে নাম্বার 1। তুমি যদি ভারতের নাগরিক হও, তোমার যদি ইনকাম বছরে 15 লাখ টাকার বেশি হয় নাম্বার 2। নাম্বার 3, তুমি ভারতের বাইরে অন্য কোনো দেশে কর প্রদানের জন্য বাধ্য নও, তুমি ভারতের বাইরে অন্য কোনো দেশে কর দিচ্ছ না, ট্যাক্স দিচ্ছ না, ঠিক আছে, ট্যাক্স দিচ্ছ না। এবং 4 নম্বর বলছে, পূর্ববর্তী বছরে ওই ব্যক্তি ভারতের আবাসিক নন, অর্থাৎ নিচের কোনো শর্তই তিনি পূরণ করতে পারেননি। ওসব ছাড়ো, আমি 3টে কন্ডিশন বলছি, ভালো করে বুঝবে। একটা লোক এলো, লোকটা ভারতের নাগরিক, ঠিক আছে, ও 2-3 বছরের জন্য ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে গেছে, 2 বছরের জন্য সে কোথায় গেছে, ওয়ার্ল্ড ট্যুরে গেছে, সে 2 বছর ভারতে আছে, নেই। ভারত সরকার বলছে তুমি ভারতে নেই তো কি হয়েছে, তুমি আমাকে ভুলে গেছো, ঠিক আছে, আমি তোমাকে ভুলিনি, আমি তোমাকে ভুলতে দেবো না, আমি তোমাকে ভুলে যাব না, হ্যাঁ, तुम मुझे भूल जाओ ये हो नहीं सकता और मैं तुम्हें भूल जाओ ये होने नहीं दूंगा, তাই না? তো বলছে আমি তোমাকে ভুলবো না, ঠিক আছে, বলছে কি করতে হবে, বলছে ভারত সরকার বলছে তুই ভারতের নাগরিক, ও বলছে হ্যাঁ। তোমার ভারতে ইনকাম, বিদেশি ইনকাম ছাড়া ভারতে ইনকাম 15 লাখ টাকার বেশি, বলছে হ্যাঁ। তুমি ভারত ছাড়া অন্য কোন দেশে ট্যাক্স দেওয়ার জন্য বাধ্য নও তো, বলছে না, আমি তো ওয়ার্ল্ড ট্যুরে গেছি, আমি কোন দেশে ট্যাক্স দেবো, কোন দেশে ট্যাক্স দেওয়ার জন্য আমি বাধ্য নই, ঠিক আছে। ভারত সরকার বলছে ডান, তুই ভারতের নাগরিক, আমরা মনে করে নিলাম তুই ভারতের নাগরিক। বলছে আরে স্যার মনে করবেন কি করে, 61A ধারা সত্য, বলছে ভাড়মে যায়। স্যার 61C ধারা সত্য, বলে ভাড়মে যায়, আমি কিছু শুনবোই না তোমাকে, স্যার আমাকে কোন ধারায় আপনি ভারতের নাগরিক করছেন, 61A ধারার সত্ত্বে, 61 ক্যাপিটাল A ধারার সত্ত্বে, ওটা স্মল এ ছিল,
ওটা স্মল এ ছিল, বাচ্চা ছিল, এটা ক্যাপিটাল এতে আমি তোমাকে ভারতের নাগরিক মনে করে নিলাম। খেয়াল করে দেখবে, বলছে স্যার আমি তো 61A ধারার 182 দিন থাকেনি বলে ভার্মে যায়। বলছে 61C ধারায় আমি তো স্যার প্রিভিয়াস ইয়ারের 60 দিন এবং প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছর 365 দিন থাকেনি বলে ভার্মে যায়। 61 ক্যাপিটাল এ ধারা 61 স্মল এ 61 স্মল সি কে ওভারল্যাপ করে যাবে। ওরা যা বলেছে তুমি ভুলে যাও, তোমার জন্য আমি স্পেশাল একটা রুল বানিয়ে দিয়েছি, তুমি স্পেশাল ক্যাটাগরি লোক। কথা বোঝা গেছে? তাহলে কারা এরকম হবে, কারা এরকম হবে? 61 ক্যাপিটাল এ ধারায় যারা রয়েছে, কারা কারা রয়েছে স্যার বলো? নাম্বার 1 বলো। নাম্বার 1 সেই লোকটা যে ভারতীয় নাগরিক, নাম্বার 1। নাম্বার 2 কর দিতে বাধ্য নয়। নাম্বার 3 যার ইনকাম বলো 15 লাখ টাকার বেশি, ঠিক আছে, তাকে ভারত সরকার বলছে আমি তোমাকে ডিমড রেসিডেন্ট মনে করে নেবো, তুমি আমার রেসিডেন্ট, তুমি কোনো শর্ত পূরণ করো বা না করো, হ্যাঁ তাহলে আবাসিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ মনে রাখবে, সে আবাসিক হবে কিন্তু সাধারণ আবাসিক হতে দেবে না। আবাসিক হবে কিন্তু সাধারণ আবাসিক হতে দেবো না, সাধারণ আবাসিক বলবো না। আবার স্যার আরেকটা কথা, এই যে 15 লাখ টাকার যে আগে বললাম না ঘুরতে এসেছিল তার 15 লাখ টাকার ইনকাম বেশি, তাকে 120 দিনের শর্ত খুলে দিয়েছিলাম আমরা, তার জন্য স্পেশাল কি করেছিলাম, 120 দিন থাকলেও তুমি ভারতের আবাসিক হয়ে যাবে। তারাও আবাসিক হবে কিন্তু সাধারণ আবাসিক হবে না, তারা আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়, মানে তারা রেসিডেন্ট হতে পারবে কিন্তু রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হবে না, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। তাহলে খেয়াল করবে, তাহলে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট কারা হবেই হবে স্যার? রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট কারা হবেই হবে? যারা বিদেশ থেকে স্যার ঘুরতে আসবে বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, হ্যাঁ ভারতে ঘুরতে এসছে, তাদের ইনকাম 15 লাখ টাকার বেশি, ঠিক আছে, তারা রেসিডেন্টের শর্তটা পূরণ করে ফেলছে। কিভাবে করছে? হয় 182 দিন থাকছে বা প্রিভিয়াস ইয়ারে 120 দিন থাকছে এবং প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন থাকছে, তারা কি হয়ে যাচ্ছে? রেসিডেন্ট তো হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনোদিন জীবনে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হবে না, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। হ্যাঁ জীবনে বললাম, আমি ভুল করলাম, যেই বছরের কথা বলছি সেই বছরে হবে না, হয়তো তার পরে 1 বছর বা পরের বছর 2 বছর পর সে ভারতে পার্মানেন্টলি অনেকদিন ধরে থাকতে শুরু করেছে, তাহলে রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়ে যাবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আমরা কি বলেছিলাম? প্রত্যেক ব্যক্তি বিভিন্ন বছরে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পাল্টে যায়। কথা বোঝা গেছে? পাল্টে যেতেই পারে, হ্যাঁ হ্যাঁ পাল্টে যেতেই পারে। আবার হতে পারে যে কোনো একটা ব্যক্তি যে কিনা রেসিডেন্ট হবে কিন্তু বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হবে, কে হবে? কোনো একটা ব্যক্তি যে কিনা ভারতের নাগরিক, যে কিনা যার ইনকাম 15 লাখ টাকার বেশি, যে কিনা ভারতের বাইরে অন্য কোনো দেশে কর দেওয়ার জন্য বাধ্য নয়, তাকে ডিমড ইন্ডিয়ান রেসিডেন্ট মনে করে নেবো আমরা 61 ক্যাপিটাল এ ধারার শর্ত। ঠিক আছে, কথা বোঝা গেছে? ডান। এবার কি বলছে? আবাসিক মর্যাদা অন্যান্য স্বতন্ত্র ব্যক্তির ক্ষেত্রে তৃতীয় ভাগ অনুযায়ী দেখো কি বলছে। আবাসিক বলছে কি, ভারতীয় আয়কর আইন 1961-6 ধারা অনুযায়ী কোন পূর্ববর্তী বছরে যে স্বতন্ত্র ব্যক্তি নিম্নলিখিত দুটি শর্তের যে কোনো একটি মৌলিক শর্ত পূরণ করবেন, তিনি ওই পূর্ববর্তী বছরে ভারতের আবাসিক বলে গণ্য হবেন। পূর্ববর্তী বছরে ভারতের সর্বসাকুল্যে 182 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন, অথবা ওই পূর্ববর্তী বছরে তিনি ভারতে 60 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন এবং ওই পূর্ববর্তী বছরের ঠিক আগের 4টি পূর্ববর্তী বছরে ভারতের সর্বসাকুল্যে 365 দিন বা তার বেশি দিন। স্বাভাবিক কথা, একই তো কথা বললো না? এটা নতুন কিছু শিখালাম কি না স্যার? কি বলছে? পূর্ববর্তী বছরে 182 দিন থাকো, ভারতীয় আবাসিক হয়ে যাবে। পূর্ববর্তী বছরে 60 দিন থাকো এবং পূর্ববর্তী বছরে আগের 4 বছরে 365 দিন থাকো, তাহলে ভারতের আবাসিক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? অনাবাসিক বলছে, দেখো হেডিংটা। যদি কোনো স্বতন্ত্র ব্যক্তি পূর্ববর্তী বছরে আয়কর আইনের 61 ধারাতে উল্লিখিত মৌলিক শর্ত দুটির কোনোটি পূরণ না করেন, তাহলে তিনি ভারতে অনাবাসিক হিসেবে গণ্য হবে। সিম্পল ব্যাপার। 182 দিনও তুমি থাকতে পারছো না প্রিভিয়াস ইয়ারে, এবং প্রিভিয়াস ইয়ারে 60 দিন এবং প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে তার আগের 4 বছর 365 দিন থাকতে পারছো না, তাহলে তুমি অনাবাসিক ভাই। অনাবাসিক হয়ে গেলে আর কোনো কথাই নেই আমার। উদাহরণটা একটু দেখে নেবে। আচ্ছা, ব্যতিক্রম কি বলেছিলাম? ব্যতিক্রম দেখি কি বলছে। 142 নম্বর 42 নম্বর পেজে বলছে। কোন জায়গাটা পড়ছি বলো তো? আমরা পড়ছি
এই পোর্শনটা পড়ছি, ঠিক আছে। তাও কি বলছে, কোনো যদি কোনো ভারতীয় নাগরিক কর্ম উপলক্ষে বা ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান, তবে সেই বছরে সেই ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 61C দ্বারা উল্লিখিত 60 দিনের সময়সীমা বাড়িয়ে 182 দিন করা হবে। এটা পড়ানো হয়ে গেছে, বলো পড়ানো হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো, হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ভারতের বাইরে বসবাস করেন এমন কোন ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যদি কোনো পূর্ববর্তী বছরে ছুটি কাটাতে বা দীর্ঘ অবকাশে মানে ভ্যাকেশন কাটাতে ভারতে আসেন, তবে সেই ক্ষেত্রে তার আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 61C দ্বারা উল্লিখিত 60 দিনের সময়সীমা বেড়ে গিয়ে 182 দিন হয়ে যাবে। স্যার পড়িয়ে দিয়েছি, একই না? হ্যাঁ স্যার। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বুঝিয়েছিলাম, কি বলছে, কোন স্বতন্ত্র ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত বলে গণ্য হবে যদি তিনি অথবা তার মাতা পিতা অথবা তার পিতামহ মাতামহ কিংবা পিতামহী, এই কি মহিনা, হ্যাঁ পিতামহী বা মাতামহী অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন। অবিভক্ত ভারতবর্ষ মানে 1947 সালের আগে। অবিভক্ত ভারত হচ্ছে 1947 সালের আগে। 3টে জেনারেশন ধরবে তুমি, তার পিছনে আর যাওয়া যাবে না। হয় তুমি 1947 সালের আগে অবিভক্ত ভারতে জন্মেছিলে, বা তোমার মা বাবা যদি জন্মে থাকে তাহলেও তুমি ভারতীয় বংশোদ্ভূত হয়ে যাচ্ছ, বা তোমার বাবার বাবা মা বা মায়ের বাবা মা যদি জন্মগ্রহণ করে থাকে অবিভক্ত ভারতে 1947 সালের আগে, তাহলে তোমার বাবা মাও যেমন, তোমার দাদু দিদা বাবার বাবা মা যদি জন্মায় অবিভক্ত ভারতে, তাহলে তোমার বাবাও ইন্ডিয়ান অরিজিন, তুমিও ইন্ডিয়ান অরিজিন, কোনো সমস্যা নেই। 3 জেনারেশন। কিন্তু একটু একটু মাথায় রাখবে, আমার দিকে তাকাও, একটু মাথায় রাখবে তুমি কিন্তু শেষ জেনারেশন যে কিনা ইন্ডিয়ান অরিজিন হচ্ছ। ধরো তুমি তো জন্মাওনি, তোমার বাবাও জন্মায়নি, বাবার বাবা জন্মেছে, ঠিক আছে। এবার তোমার ধরো একটা ছেলে বা একটা মেয়ে হলো, তোমার একটা ছেলে বা মেয়ে হয়েছে, এবার সে বলতে পারবে না সে ইন্ডিয়ান অরিজিন, কারণ সে জন্মায়নি, তার বাবা, তুমি জন্মাওনি, তোমার বাবা মানে তোমার ছেলের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার, তিনিও জন্মায়নি অবিভক্ত ভারতে। কথা বুঝলে? তুমি লাস্ট জেনারেশন যে কিনা ভারতীয় বংশোদ্ভূত বলে নিজেকে দাবি করতে পারবে। কথা বুঝলে? ঠিক আছে। নেক্সট কি বলছে, আবাসিক এবং সাধারণ আবাসিক। দেখো সত্যটা, হ্যাঁ বলেছিলাম 10 বছরের 2টি পূর্ববর্তী বছরে আবাসিক হতে হবে এবং 7 বছরের 730 দিন করতে হবে। বলো কিছু আলাদা আছে? স্যার ভারতে থাকার নিয়ম প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি বলছে দেখো একটুখানি, কি বলছে একটুখানি দেখবে, কি বলছে স্যার? বলছে ভারতে থাকার নিয়ম প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কি বলছে, ধারাবাহিকভাবে ভারতে থাকতে হবে, তার কোনো প্রয়োজন নেই, পূর্ববর্তী বছরের সব মিলিয়ে থাকার দিন গণনা করতে হবে। সে সবাই জানে স্যার। কন্টিনিউয়াস থাকতে হবে বা অ্যাটেস্টেড থাকতে হবে না স্যার, 182 দিন থাকতে হবে, যেমন ভাবে ইচ্ছা থাকো। 1 মাস আসো আবার চলে যাও, আবার 2 মাস থাকো আবার চলে যাও, আবার 1 মাস আসো, 6 মাস যেরকম ভাবে, মানে 6 মাসও বলবো না, আমি 182 দিন বলবো, কারণ কিছু কোনো মাস 28 দিনে আছে, কখনো 29 হবে, কখনো 30 হবে, কখনো 31 হবে, আমি 182 দিনই বলবো। ঠিক। নেক্সট বলছে, কোনো ব্যক্তি বিভিন্ন সময় ভারতের বিভিন্ন জায়গায় থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কখনো এসে কলকাতায় থাকলো, কখনো এসে মুম্বাইয়ে থাকলো, কখনো এসে রাজস্থানে থাকলো, কখনো এসে চেন্নাইয়ে থাকলো, কোনো সমস্যা নেই, তাই তো। নির্দিষ্ট শহরে কিংবা নির্দিষ্ট গ্রামে থাকতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। ভারতে আসার এবং চলে যাওয়ার সময় যদি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে ভারতে আসার দিন এবং চলে যাওয়ার দিন উভয় দিনই ভারতে থাকার সময়কাল হিসেবে গণ্য করতে হবে। মানে ভারতে এলো, আজকে এলো, এবার আজকে কখন এলো যদি উল্লেখ না থাকে, তাহলে আজকে যে এলো সে আজকের দিনটাও ভারতে ছিল পুরো গণ্য করা হবে। আবার ধরো কালকে চলে যাচ্ছে, কালকে কখন চলে যাচ্ছে বলা নেই, তাহলে কালকে দিনটা সারা দিন ভারতে ছিল গণ্য করতে হবে। হয়তো কালকে সকালে 10টার সময় ফ্লাইট ধরে চলে গেছে, জানি না আমি কখন গেছে, টাইম উল্লেখ করা নেই, তাহলে মনে করতে হবে কালকে সারাদিন ইন্ডিয়াতে ছিল, ঠিক আছে। ধরো আজকে এসছে রাত কটায় এসছে, 11টা 58-তে এসছে, আজকের মধ্যেই পড়ছে, আজকে রাত 11টা 58 ইন্ডিয়ায় আসবে, 2 মিনিট আগে এসছে, পুরো দিন ইন্ডিয়ায় ছিল। কথা বুঝতে পেরেছো? ব্যাস। এবার দেখো তো, তারপরে পেজ আমরা পড়ে ফেলেছি, এবার আমাদের কি করতে হবে, শুধুমাত্র অঙ্ক করলে হয়ে যাবে, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 1 আর 2 একটুখানি আমি একটু দেখিয়ে দেবো, ঠিক আছে, খেয়াল করো।
বলছে মিস্টার এক্স went to USA from India for the first time. He stayed in India during the previous year 190 days. Determine his residential status for the assessment year 24-25. কি বলছে? মিস্টার এক্স went to USA from India. ইন্ডিয়া থেকে কোথায় চলে গেছে স্যার বলো? ইন্ডিয়া থেকে ইউএসএ তে গেছে। ইন্ডিয়া থেকে ইউএসএ তে গেছে, ইন্ডিয়া থেকে ইউএসএ তে গেছে, ঠিক আছে। আচ্ছা হাইলাইটারটা একটু চেঞ্জ করে দাঁড়াও। জাস্ট এ মিনিট। ইন্ডিয়া থেকে ইউএসএ তে গেছে না, হ্যাঁ ওয়েন্ট টু ইউএসএ, ইন্ডিয়া ছিল ইউএসএ তে চলে গেছে। কখন গেছে? ফার্স্ট টাইম গেছে, এই প্রথমবার গেল, এর আগে ইন্ডিয়া ছিল কোথাও যায়নি, ঠিক আছে। এরপর হচ্ছে হি স্টেড ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে 190 দিন ইন্ডিয়াতে ছিল। আমাকে থাকতে হবে কবে? 182 দিন থাকতে হবে। 61 এ ধারা শর্ত পূরণ করতে পেরেছে, তার মানে সে রেসিডেন্ট হয়ে গেছে। এবং যখনই সে রেসিডেন্ট হয়েছে তখনই সে অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবে। 6 এই ধারা শর্ত পূরণ করার চেষ্টা করবে। কি বলা আছে? 10 বছরে দুবার, 10 বছরে 2 বছর এবং 7 বছরে 730 দিন। তুমি একটাই কথা বলতে পারো, সে প্রথমবার ইন্ডিয়া ছেড়ে গেল, এর আগে 10 বছরে 2 বছর এবং 7 বছরে 730 দিন সে খুব আসানিসে পূরণ করে নিতে পারবে, খুব সহজেই পূর্ণ করতে পারবে। তাহলে সে কি দাঁড়ালো? আলটিমেটলি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কথা বোঝাতে পারলাম? ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 2 বলছে, দেখো মিস্টার ফুড, মিস্টার না ফুড না ফোর্ড, আচ্ছা মিস্টার ফোর্ড কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অন 1st April 2023 and departed on 31st December 2023. Find his residential status for the assessment year 24-25. এবার খেয়াল করো, ফোর্ড ইন্ডিয়াতে এসছে, প্রথমবার ইন্ডিয়া এলো, ও কিন্তু ইন্ডিয়ার লোক নয়, ইন্ডিয়া ছিল না, প্রথমবার ইন্ডিয়ায় এলো। স্যার কবে এলো? স্যার কবে এলো? এলো হচ্ছে 1st April 2023, আর চলে গেল কবে? চলে গেল ডিসেম্বর 2023, 31st ডিসেম্বর। তার মানে ও আলটিমেটলি এপ্রিল থেকে ডিসেম্বর এই টাইমটা ছিল, এপ্রিল থেকে ডিসেম্বর এই টাইমটা ছিল। তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 9 মাস ছিল স্যার, 9 মাস ছিল। আমি যদি 30 দিন করেও হিসাব করি, 3 নং 27, 270 দিন হয়ে যাচ্ছে, 270 দিন ওপরে হয়ে যাচ্ছে। 182 দিন আমার শর্ত রয়েছে, পূর্ণ করতে পারছে। যখনই রেসিডেন্ট হচ্ছে সে চাইবে অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার জন্য 66 এ দ্বারা শর্ত পূরণ করার জন্য। 10 বছরে 2 বছর তাকে পাবো? পাবো না। 7 বছরে 30 দিন পাবো? 730 দিন পাবো? পাবো না, কারণ সে প্রথমবার ইন্ডিয়াতে এসছে। দেখো এখানে সুন্দর লেখা আছে, মিস্টার ফোর্ড পূর্ববর্তী বছরে 23-24-এ ভারতে 182 দিনের বেশি ছিলেন, মিটে গেল। সুতরাং তিনি 61 এ দ্বারা শর্তটি পূরণ করেছেন, ঠিক আছে। কি বলছে? তাই তিনি ভারতে আবাসিক, কিন্তু তিনি পূর্ববর্তী বছরে ভারতে প্রথম এসেছেন, সুতরাং তিনি 66 এ দ্বারা শর্তগুলি পূরণ করেননি, তাই তিনি পূর্ববর্তী বছরে ভারতের আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নন। কথা বোঝা গেল? সাধারণ আবাসিক হচ্ছে না। এই পর্যন্ত আজকে থাক, পুরো চ্যাপ্টার আমার ক্লিয়ার আছে। নেক্সট দিন আরেকটু অঙ্ক বুঝিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো, ঠিক আছে।